ডোনাল্ড ট্রাম্প মধ্যরাতে, মানে আমাদের দেশের মধ্যরাতে, একটি সোশ্যাল অ্যাকাউন্টে জানালেন যে যুদ্ধবিরতি ঘোষণা করা হলো ইরান এবং দখলদার দেশের মধ্যে। কিন্তু দুই দেশের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো বক্তব্য আসেনি, না দখলদারদের পক্ষ থেকে না ইরানের পক্ষ থেকে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পরপরই আমরা দেখলাম ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আরাকচির একটি বক্তব্য এসছে এবং সেটিকে আল জাজিরা রিপোর্ট আকারে তুলে ধরেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। ইরানের স্থানীয় সময় মঙ্গলবার ভোর 4টায় তিনি এই কথা জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি আরো বলেছেন ইসরায়েল যদি তার অবৈধ আগ্রাসন বন্ধ করে, খেয়াল করবেন, দখলদাররা যদি তার অবৈধ আগ্রাসন বন্ধ করে তাহলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে। এটি কিন্তু যুদ্ধবিরতির একটি ইঙ্গিত। যদি দখলদাররা ইরানে আক্রমণ বন্ধ করে তাহলে ইরানও আক্রমণ বন্ধ করবে। আমরা এই বক্তব্যটি দ্বারা কি বুঝেছি? তার মানে ইরান যুদ্ধবিরতি চায় যদি দখলদাররা হামলা বন্ধ করে। দর্শক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল অ্যাকাউন্টে জানিয়েছেন ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে তিনি আরো বলেছেন প্রথম 12 ঘন্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী 12 ঘন্টা অনুসরণ করবে ইসরায়েল। 24 ঘন্টা পূর্ণ হলে এই 12 দিনের যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। তিনি এই সংঘাতকে 12 দিনের যুদ্ধ বলে আখ্যা দেন। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প। এটি 12 দিনের যুদ্ধ, বুঝতে পারছেন? এটি এমন একটি যুদ্ধ যা বছরের পর বছর ধরে চলতে পারত, ডোনাল্ড ট্রাম্প বলছেন, এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি, আর কখনো হবে না। তার মানে আর কখনো এই দুটো দেশ এরকম যুদ্ধে নাও জড়াতে পারে বা জড়াবে না, এমনটি বলছে। যদিও ট্রাম্পের ঘোষণায় উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে এখন পর্যন্ত ইসরায়েল বা ইরান কোনো পক্ষই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ট্রাম্প যখন এই ঘোষণাটি দিয়েছেন এখানে একটা খেলা তৈরি করেছেন। আমি একটু আপনাদের বুঝিয়ে বলি, আল জাজিরার রিপোর্টটি আমি আপনাদেরকে শোনালাম, একটু আমি আপনাদের বুঝিয়ে বলি। ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণাটি তার ট্রুথ অ্যাকাউন্টে দিয়েছে। যখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দুপক্ষকে আমি, মানে প্রথমে আমি ইরানকে, পরবর্তী দখলদার দেশটিকে 12 ঘন্টা করে সময় দিয়েছি। এটা আসলে কেন? তার মানে প্রথম 12 ঘন্টা ইরান আক্রমণ করবে, তার মনের ঝাল মেটাবে, দ্বিতীয় 12 ঘন্টায় দখলদাররা শেষ করবে। তার মানে তারা তাদের পরিকল্পনা মাফিক এই কাজটি করবে। আরেকটি সূত্র বলছে যে ইরানকে প্রথম 6 ঘন্টা দেয়া হয়েছে আর দখলদারকে পরের 12 ঘন্টা দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরপরই আমরা দেখলাম দখলদার দেশটি ইরানের ভেতরে ম্যাসিভ অ্যাটাক শুরু করেছে। আমি ইরানে থাকা বেশ কজন বন্ধুর সাথে কথা বলেছি, গণমাধ্যম কর্মী, তারা যেটি বলেছে যে তারা ঘুমোতে পারছে না তেহরানে, কারণ দখলদার দেশটি ভয়াবহ আক্রমণ করছে তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। তারা সামরিক বেজগুলোতে, ঘাঁটিগুলোতে এবং স্পেশালি পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে আক্রমণ করছে। সর্বশেষ একটি খবর পেলাম, আরেকজন পরমাণু বিজ্ঞানী এবং তার সন্তানকে একটি বাসায় আক্রমণ করে হত্যা করেছে। যখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন এবং টাইম ধরে দিয়েছেন 6 ঘন্টা, 12 ঘন্টা অথবা 12 ঘন্টা করে, তখন দখলদার দেশটি ইরানের ভেতরে ম্যাসিভ অ্যাটাক করেছে। এবং তারা বলছে যে, মানে ইরানের জনগণ যাদের সাথে আমি টেলিফোনে কথা বলেছি তারা বলেছেন যে 12 দিনের এই লড়াইতে ইসরায়েল যত বড়, একদম প্রথম 13 তারিখ থেকে যে আক্রমণটি শুরু হয়েছে, যত ম্যাসিভ আকারে, যত বড় আকারে এই আক্রমণটি হয়েছে, শেষ দিনে এই শেষ ঘন্টা 3 থেকে 4 ঘন্টায় সবচেয়ে বড় আক্রমণটি দখলদার ইরানের ভেতরে করেছে। এটা কি খেলা?
নাকি এটা যুদ্ধ? একদিকে ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি, আরেকদিকে দখলদাররা ইরানের ভেতরে বিশাল আকারের অ্যাটাক করছে। ইরান পাল্টা কিছু মিসাইল ছুড়েছে খবর পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত ডিটেল খবর আমাদের হাতে আসেনি যে ইরান এই আক্রমণটি খুব ম্যাসিভ আকারে করেছে নাকি লোক দেখানো আক্রমণ করেছে, এটা এখনো ক্লিয়ার না। তবে কিছু কিছু সূত্র বলেছে যে ইরানও পাল্টা ভালোই আক্রমণ করেছে। সেই সূত্রগুলো কতটুকু কনফার্ম তথ্য দিয়েছে এটা আমরা হয়তো আজকে আরো কয়েক ঘন্টা পরই আপডেট খবরগুলো পাবো, কারণ ইরানের ভেতরে যখন ম্যাসিভ আক্রমণ চলছিল তখন অনেকভাবেই তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছিলাম না। ইন্টারনেটগত জটিলতা তৈরি হয়েছে, জিপিএস সিস্টেমের বিঘ্ন ঘটেছে, নানান রকম প্রতিবন্ধকতার জন্য আমরা আসলে সব সত্য খবরগুলো নিতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা এখনো পুরোপুরি খবরগুলো পাইনি। আসেন আমি এখানে আবার আসবো, আরো অনেক গুরুত্বপূর্ণ খবর আছে, আরো কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আবার এখানে আসে। ইরান কালকে কাতারে মার্কিন বেজকে টার্গেট করেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে যে ইরান এই ব্যাপারটি কাতারকে আগে জানিয়েছে। কাতারকে জানাবার পর কাতারের মধ্যস্থতা এটি আমেরিকাকে বা হোয়াইট হাউসকে জানানো হয়েছে যে কাতারে মার্কিন আল উদাইদ মার্কিন ঘাঁটিতে অ্যাটাক হবে। সেই হিসেবে 10,000-এর মতো মার্কিন সেনা তাদের সেই বেজ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে এবং কাতার তার এয়ার স্পেসকে ওই সময়ের জন্য, মানে এই আক্রমণের আগ পর্যন্ত এটাকে স্টপ করে দিয়েছে, অর্থাৎ আকাশ কোনো বিমান চলাচল করতে পারবে না। যে বিমানগুলো এসছে কাতারে সেগুলো ফেরত গেছে। এরপর আমরা দেখলাম যে ইরান 14টি মিসাইল মারলো এই বেজকে টার্গেট করে। যদিও প্রথমে গণমাধ্যম বলেছিল যে 6টি ব্যালিস্টিক মাঝারি এবং কয়েক ধরনের মিসাইল মেরেছে। পরবর্তী মার্কিন প্রশাসনের একটি বক্তব্যে জানা গেছে ইরান 14টি মিসাইল মেরেছে, কারণ আমেরিকা ইরানের 3টি বেজকে টার্গেট করে 14টি বাংকার ব্লাস্টার বা টমাহক বোমা ছুড়েছে। তো ইরানের সেম 14টি ব্যালিস্টিক মিসাইল মেরেছে এই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে। কাতার সরকার বলেছে তারা অধিকাংশগুলোকে ইন্টারসেপ্ট করেছে, একটি আঘাত করেছে। আর কাতারের আরেকটি সূত্র বলছে মোট 19টি মিসাইল ইরান মেরেছে, 18টি ইন্টারসেপ্ট হয়েছে, একটি আঘাত করেছে। আমি দুটো তথ্য দিলাম যেহেতু গণমাধ্যম থেকে নিয়েছি খবরগুলো। তো এই পরিস্থিতিতে কাতারের পার্ট শেষ। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিচুয়েশন রুমে, জরুরি যে রুম থেকে যুদ্ধকালীন বৈঠকগুলো তিনি করেন এবং যেখান থেকে তিনি মোটামুটি বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, সেই মিটিং এ তার জরুরি সেনা প্রধান, নিরাপত্তা প্রধান সহ যাদেরকে তার এই সিচুয়েশন রুমের প্রয়োজন ছিল তাদেরকে কল করে 40 মিনিটের মধ্যে নিয়ে আসেন হোয়াইট হাউসে সেই রুমে। আনার পর গুরুত্বপূর্ণ বৈঠকে বসে। এর মধ্যে খবর আসে ইরাকের মার্কিন বেইজের শক্তিশালী আক্রমণ হয়েছে। সিরিয়াটা তো আমরা প্রথমেই জেনেছি, সিরিয়াতে আক্রমণ হয়েছে। পাশাপাশি বাহরাইন এবং সৌদি আরব, আরব আমিরাতে সাইরেন বাজতে শুরু করেছে। অর্থাৎ ইরান কালকে 3টি মার্কিন বেজকে টার্গেট করেছে। এই টার্গেটের ফলে আমেরিকা তারা সিদ্ধান্ত নিয়েছে কি করবে না করবে। সিদ্ধান্ত শেষে যেটি আমরা জেনেছি, যেহেতু আমেরিকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আমেরিকা আর কাতারে কোনো আক্রমণে যাচ্ছে না। এখন বিষয়টা কি তাহলে? বিষয়টা হলো এটা কি ফ্রেন্ডশিপ ম্যাচ ছিল? হ্যাঁ, কারণ আমেরিকা যখন ইরানে বাংকার ব্লাস্টার বোমা ছড়ে 3টি পারমাণবিক কেন্দ্রকে টার্গেট করে নাতাঞ্জ, ইস্পাহান এবং ফর্দোতে, তখন এটি আমেরিকা ইরানকে আগে জানিয়েছিল, যে কারণে ইরান তার ইউরেনিয়াম বা জরুরি ইকুইপমেন্ট গুলো সেই পারমাণবিক সাইট থেকে সরিয়ে ফেলতে পেরেছে, মানে ইরান সরিয়ে ফেলেছে। ঠিক ইরান ও কাতারের মাধ্যমে আমেরিকাকে অগ্রিম জানিয়ে দিয়ে এই আক্রমণটি করেছে এবং ইরানও চেয়েছে এটি এখানে যেন কোনো বড় রকম ক্ষয়ক্ষতি না হয়, কারণ এই উত্তেজনা ইরান এখানে শেষ করতে চায়। কারণ দুজনই ফেস সেভিং অ্যাটাকে গেছে, আমেরিকাও ফেস সেভিং, কাতারও ফেস সেভিং। যেহেতু কাতারের বড় ক্ষতি হয়নি, কাতারও আমেরিকাকে বড় ক্ষতি করবে না, কারণ বড় ক্ষতি করলে যুদ্ধটা বহু ফ্রন্টে ছড়িয়ে পড়বে, যেটা ইরানের এককভাবে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। হয়তো বুঝতে পারছেন এই বিষয়টি। এখন আসেন তার পরের প্রসঙ্গটি কি। যখন সবাই তাকিয়েছিল কাতারে আক্রমণ বা ইরাকে আক্রমণ বা সিরিয়া মার্কিন বেজে আক্রমণের পর আমেরিকা কি করবে, এরপর গভীর রাতে
ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ অ্যাকাউন্টের এই বক্তব্যটি বলে দেয় যে আমেরিকা এবার যুদ্ধবিরতিতে যেতে চায়। এরপর ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য অনুসারে দুটো বক্তব্য পাওয়া গেছে। একটি বক্তব্য বলছে ডোনাল্ড ট্রাম্প কাতারকে প্রস্তাব দেয় যে ইসরায়েল আক্রমণ করেছে ইরানে, ইরানও করেছে, দুই পক্ষকে আক্রমণ করেছে এবং আমরাও যেহেতু করেছি, আমাদেরকেও যেহেতু করেছে, ওকে কাতার তুমি এবার ইরানকে বলো যুদ্ধবিরতিতে রাজি হতে, আমরা যুদ্ধ এখানে শেষ করতে চাই। কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতারের আমির, এই বিষয়টি ইরানের কাছে প্রস্তাব আকারে তুলে ধরে। তখন ইরান কাতারের মাধ্যমে আমেরিকাকে জানায় যদি দখলদাররা ভোর 4টা পর্যন্ত কোনো আক্রমণ না করে, আমরা লাস্ট টাইম দিলাম ভোর 4টা, এরপর আর আক্রমণ না করে তাহলেও আমরা পাল্টা আর আক্রমণ করব না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবটি তো আগেই নেতানিয়াহুর সাথে তার প্রতিদিনই প্রতি মুহূর্তে কথা হয়, দুজনেই তো মানে কলিজার দোস্ত, সব তো পরিকল্পিত তাদের দুজনের মধ্যে, এই বিষয়টি একে অপরে শেয়ার করে। কিন্তু হঠাৎ করে দেখা যায় দখলদারদের প্রচুর যুদ্ধ বিমান তেহরানকে লন্ডভন্ড করে দিয়ে যায়, ম্যাসিভ আকারে আক্রমণ শুরু করে। গুরুত্বপূর্ণ ইরানের যে সামরিক যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে এগুলোকে টার্গেট করে দখলদাররা। এরপর আমরা আব্বাস আরাকচির টুইট বার্তাটি পাই যে তিনি বলেছেন যে ভোর 4টার পর যদি আর কোনো আক্রমণ না হয় তাহলে আমরা এটাকে যুদ্ধবিরতি হিসেবে চিহ্নিত করব। তার মানে আব্বাস আরাকচি এক প্রকার যুদ্ধবিরতির বিষয়টি ইঙ্গিত করেছেন, আবার যুদ্ধবিরতি চূড়ান্ত না এটিও বুঝিয়েছেন তার এক পোস্টের মাধ্যমে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তারা অভিযোগ করেছে যে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলে ব্যাপক সাইরেন বেজেছে। কিছুক্ষণ আগে ইরানের ভূখণ্ডের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং তা প্রতিহতের কাজ করেছে তারা। প্রতিবেদনে বলা হয়, মানে দখলদারদের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা পাওয়ার পর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে, তারা শেল্টার জোনে আশ্রয় নিয়েছে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন ইরানের সামরিক অভিযান তেহরান সময় ভোর 4টা পর্যন্ত চলবে। এখন এই যে আমরা যে বিষয়টি দেখলাম যে ইরানও আক্রমণ করেছে এবং পাল্টা ইসরায়েলও আক্রমণ করেছে, কিন্তু প্রশ্ন হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন এই যুদ্ধবিরতি ঘটালেন? আবার দেখেন, যুদ্ধবিরতি ঘোষণার ক্ষমতা ইরানের নেতৃত্বের হাতে, এটা জানিয়েছে তেহরানের একজন সাংসদ, মানে এমপি। এখন আমরা যদি একটু খুলেই বলতে চাই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি কথা বলেছেন যে ইসরায়েল এবং ইরান দুজনেই আমাকে যুদ্ধবিরতির কথা বলেছে, তাই আমি যুদ্ধবিরতির বাস্তবায়ন ঘটিয়েছি। ডোনাল্ড ট্রাম্পের দুটো বক্তব্য পাওয়া গেছে, একটি তিনি কাতারের আমিরকে দিয়ে ইরানকে প্রস্তাব দিয়েছেন, আরেকটি বিষয় দুই দেশ নাকি তাকে বলেছে। কিন্তু ইরানের মধ্যে শেষ কয়েক ঘন্টা যে ম্যাসিভ আকারে দখলদার আক্রমণ করেছে, ইরান কি তার জবাব দিতে পেরেছে? এখানে কয়েকটা বিষয় একটু আমি সংক্ষিপ্ত বলি যে ইরান কি রাশিয়ার কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছিল যার কারণে মার্কিন 3টি বেজে আক্রমণ করেছে, নাকি ইরান চীন রাশিয়ার কাছ থেকে সেই রকম আশা পায়নি বলে যুদ্ধবিরতিতে চলে গেছে? এই দুটো প্রশ্ন আসবে এবং দুটো প্রশ্নের উত্তর হয়তো আমরা 1-2 দিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে দিতে পারবো। কালকে ভ্লাদিমির পুতিন বলেছেন আমরা ইরানি জাতির পাশে আছি, এবং ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অন্যায্য যে আক্রমণ করেছে এটা আন্তর্জাতিক সকল আইনের বিপরীতে। এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান বলেছেন যদি ইরানের উপর আবারও আক্রমণ হয় তাহলে তুরস্ক এটার জবাব দিতে মাঠে নামতে পারে। তার মানে এরদোয়ানও ইরানের পক্ষে সোচ্চার হয়েছিলেন। এবং আন্তর্জাতিকভাবে ভেতরে ভেতরে রাশিয়া, তুরস্ক, চীন বা এই কয়েকটি বলয় যখন শক্তিশালী ভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে তখনই আমেরিকা এবং ইসরায়েলের সুর নরম হয়েছে। এটি একটি পক্ষের দাবি। আরেকটি পক্ষের দাবি যে ইরান হরমুজ প্রণালী বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিল এখানে চীনের না ছিল, মানে চীন এই ব্যাপারে রাজি না, এবং এতে করে
আরব রাষ্ট্রে বা ইউরোপে যারা ইরানের মিত্র বলে চিহ্নিত হচ্ছে বা আস্তে আস্তে মিত্র হচ্ছে তাদেরও না ছিল, যে কারণে ইরান বুঝতে পারছিল যে হরমুজ প্রণালী এই মুহূর্তে বন্ধটা সঠিক হবে না। তো এরকম নানান রকম পর্দার অন্তরালে বিভিন্ন কূটনীতির চাপে ইরানও একটা যুদ্ধবিরতি চাইছিল, দখলদারও যুদ্ধবিরতি চাইছিল। শেষ পর্যন্ত দুই পক্ষের যুদ্ধবিরতি চাওয়ার কারণে যুদ্ধবিরতি হয়েছে। তবে এখন পর্যন্ত ইরানি অফিসিয়ালদের যে বক্তব্য সেখান থেকে বা ইসরায়েলের অফিসিয়ালদের যে বক্তব্য সেখানে কোনো পক্ষই যুদ্ধবিরতির কথা বলেনি। এটা মার্কিন প্রেসিডেন্টের একটি বক্তব্য। আজকের দিনটি খুব ক্রুশিয়াল। আজকের দিনে দুই পক্ষের কোনো পক্ষ যদি কোনো আক্রমণ করে বসে তাহলে এটা আবারও যুদ্ধ ছড়াবে। যেহেতু ইরানে বড় রকম আক্রমণ করেছে, ইরান কি পাল্টা বড় আক্রমণ করেছে কিনা এই তথ্যগুলো আমরা পাইনি। ইরান আক্রমণ করেছে কিন্তু সেটা বড় আকারে করেছে কিনা, শেষ দিন শেষ আক্রমণটা মরণ কামড় ছিল কিনা ইরানের, এটা কিন্তু এখন আমরা জানতে পারছি না। কারণ দখলদারদের আক্রমণে ইরানের অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। তো এটির জন্য আমরা অপেক্ষায় আছি। এখন হিসেব করতে হবে এই দুই দেশের লড়াইতে আসলে কে জিতলো কে হারলো। এই কে জিতলো কে হারলো এটা আমরা পরবর্তী লাইভে একদম ডিটেল আপনাদের জানাবো। এখন আমি ভিডিওটা লম্ব করবো না, কিন্তু এখন আপনাদের জন্য আমাদের যে আপডেট, সে আপডেটটা হলো এই লড়াইতে দুটো জিনিস, যদি চীন, রাশিয়া, তুরস্ক জড়িয়ে যেত ইরানের পক্ষে, এটা হতো তৃতীয় বিশ্বযুদ্ধ। আমরা অনেকে বলি ইরানের পক্ষে চীন, রাশিয়া ওরা নামছে না কেন? অর্থাৎ আমেরিকার বিপরীতে চীনের পক্ষে যদি বিশ্ব শক্তির অপর প্রান্ত দাঁড়িয়ে যায়, নির্দ্বিধা এটা বিশ্বযুদ্ধ, কারণ এটা থামবে না। তাই কৌশলগত কারণে অনেক দেশ এই বড় রকম ক্ষয়ক্ষতি বা বিশ্বযুদ্ধের মতো বড় যুদ্ধকে এড়াবার জন্য অনেক সময় শান্ত থাকার চেষ্টা করে। তো ইরানও যেহেতু ভালোই মোটামুটি ইরানের মধ্যে ক্ষতি হয়েছে, একটা বিষয় মনে রাখতে হবে, ইরানের বিগ পজিশনের আয়াতুল্লাহ আলী খামেনির পর থেকে গুরুত্বপূর্ণ সকল ব্যক্তি প্রথম লিস্টেরই প্রায় 20-25 জন শহীদ হয়েছে। এর মধ্যে ইরান ঘুরে দাঁড়িয়েছে, জবাব দিয়েছে এবং ইতিহাসে প্রথমবার 3বার বললাম, দখলদার দেশটির জন্মের পর এত বড় আঘাত পেল ইরানের কাছ থেকে, তাদের ভেতরে তাদের দম্ভকে চূর্ণ করে দিয়েছে ইরান। এটি অনেক বড় প্রাপ্তি মুসলিম বিশ্বের জন্য, কারণ কোন দেশ তাদের টোকা দেওয়ার সাহস করেনি। পৃথিবীর প্রতিটি দেশ দখলদারদের ভয় ইন্তেজিয়ার থাকে, আর তাদেরকে ইরান কাপড় খুলে লিঙ্কটু করে দিয়েছে। এটা অনেক বড় প্রাপ্তি। এখন আপনারা যারা চাইছেন যে ইরান ওদেরকে শেষ করে দেয়নি কেন, মাথায় রাখবেন এটা ইসরায়েল না, এটা আমেরিকা। এটা হলো বিশ্বমোড়লদের মধ্যপ্রাচ্যের একটি ক্যান্টনমেন্ট। আমেরিকা বেঁচে থাকতে এদেরকে শেষ হতে দেবে না। আর তাই এরা জাতিসংঘকে মানে না, ইউরোপীয় ইউনিয়নকে মানে না, এরা কাউকে মানে না। এরা যখন যা খুশি তাই করে। আন্তর্জাতিক আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরও তিনি ঘুরে বেড়াচ্ছেন, তাকে কেউ গ্রেফতার করতে পেরেছে? পারেনি। তার মানে যতক্ষণ আমেরিকার হাত তার উপরে আছে ততক্ষণ কেউ তাকে টাচ করতে পারবে না। তো নেতানিয়াহুর বিরুদ্ধে বা সেই বিশ্ব শক্তির অন্যতম একটি পার্ট দখলদারদের বিরুদ্ধে ইরান যে প্রতিশোধ নিয়েছে, এটা অনেক বড় বিষয়। দর্শক, বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরো অনেক তথ্য দেবার চেষ্টা করব, কে বিজয়ী, এই যুদ্ধে কার কতটুকু ক্ষতি হয়েছে, পাশাপাশি ইরানের কালকে যে আক্রমণ হলো এতে ইরানের কি পরিমাণ ক্ষতি হলো, ইরান পাল্টা কি জবাব দিল, সেই জবাবে তাদের কি ক্ষতি হলো, অথবা এটা কি আদৌ যুদ্ধবিরতি হলো নাকি ডোনাল্ড ট্রাম্পের এটি আরেকটি রাজনীতি বা আরেকটি খেলা, এই বিষয়গুলো আমরা কয়েক ঘন্টার মধ্যে ক্লিয়ার হব, পরিষ্কার হব। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সেই বিষয়গুলো আমরা জানাতে পারবো। এখনকার মতো বিদায় দিচ্ছি। আল্লাহ হাফিজ।